হিস্ট্রি বাই আলম স্যার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ক্লাস 9 এর ইতিহাসের প্রথম চ্যাপ্টারের নামকরণ আছে, দেখো, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই চ্যাপ্টারটি বুঝতে গেলে আমাদেরকে দুটো ক্লাসের প্রয়োজন। দুটো ক্লাসের মাধ্যমে আমরা খুব সহজেই এই চ্যাপ্টারটি বুঝে নিতে পারবো। আজকের ক্লাসে আমরা বুঝবো ফরাসি বিপ্লব কি, ফরাসি বিপ্লবের কারণ কি ছিল। পরের ক্লাসে আমরা বুঝবো ফরাসি বিপ্লবের অগ্রগতি এবং ফরাসি বিপ্লবের প্রভাব বা ফলাফল। অতএব শুরু করা যাক তোমাদের ক্লাস 9 এর ইতিহাসের প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি বুঝতে গেলে পয়েন্টগুলি একটু জেনে নিতে হবে। এই পয়েন্টগুলো তোমরা যদি জেনে নাও, তোমরা সহজেই ফরাসি বিপ্লব কি বা ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট কেমন ছিল বা কারণ কি ছিল, কিভাবে বিপ্লবের অগ্রগতি ঘটলো, সবকিছুই সহজেই তোমরা নিজেরাই লিখতে পারবে। তোমাদের জানতে হবে এই পয়েন্টগুলি। ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট বা পটভূমি বা কারণ, তার মধ্যে আছে ফরাসি সমাজ ব্যবস্থা, রাজনৈতিক কারাগার, তারপরে আছে ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা, ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, তারপরে আছে দৈব রাজতন্ত্র, নেক্সট ফরাসি স্বৈরাচার ও ত্রুটিপূর্ণ অর্থনীতি, দার্শনিকদের সমালোচনা, তারপরে আছে অভিজাতদের বিরোধিতা বা বিপ্লব, এবং লাস্ট পয়েন্ট বিপ্লবের অগ্রগতি বা স্টিল দুর্গের পতন। এই কটা পয়েন্ট যদি জেনে নাও, তোমরা ফরাসি বিপ্লব কি, ফরাসি বিপ্লবের কারণ কি ছিল, কিভাবে এর অগ্রগতি ঘটেছিল, তোমরা নিজেরাই বানিয়ে বানিয়ে অনেকটাই লিখতে পারবে। অতএব শুরু করা যাক। তোমাদের এই চ্যাপ্টারের যে নামকরণটা আছে, কি নামকরণ আছে? নামকরণ আছে ফরাসি বিপ্লব। প্রথমে এই টার্মটা বুঝে নিতে হবে। বিপ্লব, বিপ্লব কাকে বলে? বিপ্লব কথার অর্থ হলো প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন। অর্থাৎ যে সিস্টেমটা চলছে, যে ব্যবস্থাটা চলছে, তার বিরুদ্ধে যখন জনগণ সবাই মিলে আন্দোলন শুরু করে এবং ব্যাপক পরিবর্তন ঘটিয়ে দেয়, আগের যে অবস্থা সেটাকে চেঞ্জ করে দিয়ে, পরিবর্তন করে দিয়ে একটি নতুন ব্যবস্থা চালু করে, তখনই তাকে আমরা বলি বিপ্লব। সেই ফ্রান্সের ক্ষেত্রেও বিপ্লব ঘটেছিল, তার জন্যই এটাকে বলা হচ্ছে ফরাসি বিপ্লব। কোথায় যদি বলতে হয় ফরাসি বিপ্লব কি, তখন বলতে হয় ফ্রান্সের বুর্বো বংশের রাজা ষোড়শ লুই এর আমলে 1789 খ্রিস্টাব্দে দেশের সাধারণ মানুষ প্রচলিত যে রাজতন্ত্র, প্রচলিত যে ব্যবস্থা, যে পুরাতন তন্ত্র, তার বিরুদ্ধে যে ব্যাপক আন্দোলন করে, তাকেই বলা হয় ফরাসি বিপ্লব। এবার আমরা আলোচনা করি ফরাসি বিপ্লবের কারণ বা পটভূমি বা প্রেক্ষাপট কেমন ছিল। এই বিষয়ে ঐতিহাসিক লেপেভার্ড বলেছেন ফরাসি বিপ্লবের উৎস রয়েছে তার অতীত ইতিহাসের মধ্যে। অর্থাৎ ফরাসি বিপ্লবের আগে, এই যে 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে বিপ্লব ঘটলো, ফরাসি বিপ্লব ঘটলো, তার আগে নিশ্চয়ই কিছু ঘটনা ঘটেছে। তার আগে আমরা যদি ইতিহাস দেখি, আমরা নিশ্চয়ই তার কারণ বা পটভূমি বা প্রেক্ষাপট কেমন ছিল সেটা জানতে পারবো। প্রথমে আমাদের আলোচনা করতে হয় ফরাসি সমাজ ব্যবস্থা। ফ্রান্সের প্রচলিত সামাজিক অসাম্য, অর্থাৎ ইনইকুয়ালিটি বা এই যে অসাম্য, এটাই ছিল ফরাসি বিপ্লবের অন্যতম কারণ। এক কথায় যদি বলা যায়, অষ্টাদশ শতকে ফ্রান্সে প্রচলিত যে সামাজিক অসাম্য, তাই ছিল ফরাসি বিপ্লবের অন্যতম কারণ। ফ্রান্সের সমাজ ব্যবস্থাকে দার্শনিক ভোলতেয়ার রাজনৈতিক কারাগার বলেছেন। আমরা যদি ফ্রান্সের সমাজকে দেখি, 1789 সালের আগে ফ্রান্সের সমাজ তিনটে শ্রেণীতে বিভক্ত ছিল। প্রথম শ্রেণীকে বলা হতো ফার্স্ট স্টেট, দ্বিতীয় শ্রেণীকে বলা হতো সেকেন্ড স্টেট, এবং তৃতীয় শ্রেণীকে বলা হতো থার্ড স্টেট। এবার একটু জানা দরকার, ফার্স্ট স্টেট বা প্রথম শ্রেণী কাকে বলে। ফ্রান্সের যে যাজক, ফ্রান্সের যারা যাজক ছিলেন, তারাই ছিলেন ফ্রান্সের ফার্স্ট স্টেট বা প্রথম শ্রেণী। তাদের সংখ্যাটা ছিল খুবই কম, 1%। ফ্রান্সের টোটাল জনসংখ্যার, তখনকার দিনের ফ্রান্সের যে জনসংখ্যা ছিল, সেই মোট জনসংখ্যার 1% বা 1%-এরও কম ছিলেন এই যাজক। কিন্তু তাদের
প্রভাব ছিল অনেক বেশি। তারা ছিলেন প্রবল, প্রভাবশালী, বিশেষ কিছু রাজনৈতিক ক্ষমতা, বিচার বিভাগীয় ক্ষমতা তারা ভোগ করতেন। এই যাজকরা ছিলেন আইনের ঊর্ধ্বে। এই যাজকদের বলতে গেলে তেমন কোনো কর বা ট্যাক্স দিতেই হতো না। কন্ট্রাক্ট অফ প্রেসি, এই কন্ট্রাক্ট অফ প্রেসি অনুসারে যাজকরা রাজাকে কিছু স্বেচ্ছা কর দিতেন, অর্থাৎ তাদের ইচ্ছের উপরে। যদি ইচ্ছে হতো তবে তারা ট্যাক্স দিতেন বা কর দিতেন, যদি ইচ্ছে হতো না তবে দিতেন না। অর্থাৎ সম্পূর্ণই ছিল তাদের স্বেচ্ছার অধীন, মনের উপরে। এই যাজকরা সাধারণ মানুষের কাছ থেকে জন্মকর, মৃত্যুকর, পথ কর, বিবাহ কর প্রভৃতি বিভিন্ন ধরনের কর আদায় করতেন। দ্বিতীয় বা 2 নম্বর শ্রেণী যাকে বলা হলো সেকেন্ড স্টেট। এই সেকেন্ড স্টেট বলতে বোঝায় অভিজাতদের। এই অভিজাতদের যদি সংখ্যাটা বলি, তাদের সংখ্যাও 2% কম ছিল। অর্থাৎ তখনকার দিনের ফ্রান্সের যে মোট জনসংখ্যা তার 2%-এরও কম ছিল এই অভিজাতরা। এই অভিজাতরাও ছিল সমাজের একটি প্রভাবশালী শ্রেণী। তারাও প্রশাসনের উচ্চ পদগুলিতে এবং বিচার বিভাগের বিভিন্ন উচ্চ পদগুলিতে এই অভিজাতরা বসতেন। তাদের অধিকারেই ছিল এই উচ্চপদস্থ পদগুলি, এবং এগুলি তারা বংশানুক্রমিক ভাবে, অর্থাৎ পিতা যে পোস্টে থাকতেন তার ছেলেও একইভাবে সেই পোস্ট বা সেই ধরনের ক্ষমতাই অধিকারী ভোগ করতেন। এই যে দুটো শ্রেণীর কথা বলা হলো, অর্থাৎ ফার্স্ট স্টেট এবং সেকেন্ড স্টেট, এই দুটো শ্রেণী ছিল সুবিধাভোগী শ্রেণী, অর্থাৎ সব ধরনের সুযোগ সুবিধা তারাই ভোগ করতেন। আরেকটি শ্রেণী ছিল যার নাম ছিল থার্ড স্টেট। তারা ছিল সব দিক থেকে বঞ্চিত শ্রেণী, তারা কোনো সুবিধাই ভোগ করতেন না। এই থার্ড স্টেটের সংখ্যাটা ছিল সবচেয়ে বেশি। এই থার্ড স্টেট বলতে তখনকার ফ্রান্সের, অর্থাৎ 1789 সালের আগের ফ্রান্সের প্রায় 96 থেকে 97%, 96 থেকে 97% মানুষই তখন এই থার্ড স্টেটের অন্তর্ভুক্ত ছিলেন। এই থার্ড স্টেটের মধ্যে বুর্জোয়ারা, যারা মধ্যবিত্ত শ্রেণী বা অপেক্ষাকৃত ধনী শ্রেণী, তারা যেভাবে ছিলেন, তার পাশাপাশি বিভিন্ন চিকিৎসক, শিক্ষক, দোকানদার, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ সবাই এই থার্ড স্টেটের অন্তর্ভুক্ত ছিলেন। এই থার্ড স্টেটের একটি বড় অংশ ছিল সাকুলেত। সাকুলেত আবার কি? সাকুলেত বলতে বোঝায় যারা ব্রিচেস বা লম্বা মোজা পরতেন না। অর্থাৎ তখনকার দিনের ফ্রান্সের প্রচলিত একটি রীতি ছিল, যারা সমাজের উঁচু শ্রেণী তারাই লম্বা মোজা পরতে পারবেন, কিন্তু এই যে সাকুলেত বা তৃতীয় শ্রেণীর লোকেরা তারা লম্বা মোজা পরতে পারতেন না। প্রকৃতপক্ষে শহরের খেটে খাওয়া মানুষেরাই ছিল সাকুলেত। দিনমজুর, পত্রবাহক, কাঠুরে, বাগানের মালিক, রাজমিস্ত্রি, গৃহভৃত্য প্রমুখেরা, এই নিচু তলার মানুষেরাই ছিলেন সবাই সাকুলেত। নেক্সট, 1789 সালের ফরাসি বিপ্লব। এই ফরাসি বিপ্লবের পিছনে যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ ছিল সেটি ছিল কি? সেটি ছিল ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা। অষ্টাদশ শতকে ফ্রান্সের অর্থনীতি ছিল ভ্রান্ত ও ত্রুটিপূর্ণ। বৈষম্যমূলক কর ব্যবস্থা, রাজ পরিবারের বিলাসিতা, ভ্রান্ত যুদ্ধনীতি, প্রশাসনিক খরচ বৃদ্ধি প্রভৃতি রাজকোষকে একেবারে শূন্য করে দিয়েছিল। এবার একটু যদি আমরা ডিটেলসে ঢুকি তবে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। বৈষম্যমূলক কর ব্যবস্থা, অর্থাৎ ফ্রান্সের 3টে শ্রেণী, অর্থাৎ ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট এবং থার্ড স্টেট। কিন্তু এই 3টে শ্রেণীর মধ্যে প্রথম যে দুটো শ্রেণী ছিল তারা বলতে গেলে তেমন কোনো করই দিতেন না, কিন্তু এই যে তৃতীয় শ্রেণী যারা থার্ড স্টেট, সমস্ত প্রকারের, অর্থাৎ দেশের বলতে গেলে 95% কর তাদেরকেই দিতে হতো। এই যে সামাজিক অসাম্য, এই যে কর ব্যবস্থা, এটি ফ্রান্সের বিপ্লবের পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছিল। তারপরে দেখো আছে রাজ পরিবারের বিলাসিতা। অষ্টাদশ শতকে ফ্রান্সের এই যে বুর্বু রাজবংশের শাসকেরা ছিলেন, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, তারা ছিলেন অত্যন্ত বিলাসী, এবং ভার্সাই রাজপ্রাসাদ, তাদের যে রাজপ্রাসাদ সেটি
বিলাসিতার ইন্দ্রখনিতে পরিণত হয়েছিল। অর্থাৎ ফ্রান্সের তখনকার দিনের যে রাজারা ছিলেন তারা অত্যাধিক হারে টাকা অপচয় করতেন। ফ্রান্সের রাজা সরসলুই, তার স্ত্রী ছিলেন মারি আতোয়ানেত, এবং সেই মারি আতোয়ানেতের 500 জন দাসী ছিলেন বা ভৃত্য ছিলেন। তারপরে পয়েন্ট আছে দেখো, ভ্রান্ত যুদ্ধনীতি। ফ্রান্সের শাসকেরা তথা রাজারা অহেতুক কিছু যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছিলেন। তার ফলে দেখা যায় যে রাজকোষ শূন্য হয়ে যায়। যেমন স্পেনের উত্তরাধিকার যুদ্ধ, অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে চলা 7 বছর ব্যাপী, 7 বর্ষ ব্যাপী যুদ্ধ। এই যে যুদ্ধগুলো হয়েছিল, এই যুদ্ধগুলোর ফলে ফ্রান্সের অর্থনীতি ভেঙে পড়েছিল। এই যুদ্ধগুলোতে প্রচুর অপচয় হয়েছিল, ফ্রান্সের রাজকোষ একেবারে শূন্য হয়ে পড়েছিল। অতএব এইসব কারণে দেখা যায় যে তখনকার দিনের ফ্রান্সের যে অর্থনৈতিক অবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। তাই ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থটির নাম কি? বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ওয়েলথ অফ নেশনস। তার এই ওয়েলথ অফ নেশনস গ্রন্থে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। অর্থাৎ ফ্রান্স ওয়াজ এ ভাস্ট মিউজিয়াম অফ ইকোনমিক এরর্স। এই যে 1789 সালের ফরাসি বিপ্লব হলো, তার আগে ফ্রান্সে কি কি কর ব্যবস্থা চালু ছিল সেগুলো যদি দেখো তোমাদের অনেকটাই ধারণা ক্লিয়ার হবে। তখনকার দিনে প্রাক বিপ্লব যুগে বা ফরাসি বিপ্লবের আগে চালু ছিল টাইথ বা ধর্মকর, চালু ছিল টাইলি অর্থাৎ ভূমি কর, চালু ছিল ক্যাপিটেশন বা উৎপাদন কর, চালু ছিল গ্যাবেল অর্থাৎ লবণ কর, চালু ছিল ভিনটিএমএ বা আয়কর, চালু ছিল এইডস বা তামাকজাত দ্রব্যের উপর কর, চালু ছিল বানাতি, এটিও ছিল একটি উৎপাদন কর, চালু ছিল করভি অর্থাৎ বেগার শ্রম, অর্থাৎ রাজা বা রাজ পরিবারের লোকেরা তথা যাজক অভিজাতরাও এই সাধারণ মানুষকে করভি বা বেগার খাটাতেন, অর্থাৎ পরিশ্রম করতে হতো ঠিকই, কিন্তু তার বিনিময়ে কোনো পারিশ্রমিক পেতেন না। ফ্রান্সের রাজাদের এই যে যুদ্ধনীতি, এই ভ্রান্ত যুদ্ধনীতির ফলে রাজকোষ শূন্য হয়ে যায়। তারপরে ধরো ফ্রান্সের এই যে তীব্র আর্থিক দুর্দশা সত্ত্বেও তারপরেও দেখা যায় তাদের পরিবারের যে অপচয়, তার ফলে দেখা যায় যে রাজকোষ শূন্য হয়ে যায়। শিল্প বাণিজ্যে দেখা যায় পশ্চাৎগামিতা, অর্থাৎ আস্তে আস্তে অবনতির দিকে আসে। মুদ্রাস্ফীতি, তখন ফরাসি যে টাকা তার মূল্যটা অনেকটা কমে যায় এবং জিনিসপত্রের দাম অনেক বেশি বেড়ে যায়। রুটির দাঙ্গা ঘটে, এক টুকরো রুটি পর্যন্ত কেনার ক্ষমতা ছিল না সাধারণ মানুষদের। এই সমস্ত অর্থনৈতিক কারণগুলো একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছিল 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের পশ্চাতে। পরের যে গুরুত্বপূর্ণ কারণ যেটি ফরাসি বিপ্লব ঘটাতে দায়ী ছিল তা হচ্ছে দৈব রাজতন্ত্র। অর্থাৎ ফ্রান্সের এই পূর্ব বংশের রাজারা নিজেদেরকে স্বৈরাচারী ভাবতেন, তারা নিজেদেরকে ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী ভাবতেন। ঈশ্বর বা ভগবান তাদেরকে সিংহাসনে বসিয়েছেন এবং তারা কারো কাছেই দায়বদ্ধ নন, তারা একমাত্র ঈশ্বরের কাছেই দায়বদ্ধ। তাই দেখা যায় ফরাসি সম্রাট চতুর্দশ লুই বলেছিলেন, আমি রাষ্ট্র, আই এম দ্য স্টেট, অর্থাৎ তিনি যা বলবেন তাই হবে। অন্যদিকে যদি আমরা বলি ফরাসি সম্রাট ষোড়শ লুই, তিনিও একই নীতিতে বিশ্বাসী ছিলেন। তিনি যেমন বলতেন, আমি যা ইচ্ছা করি তাই আইন, অর্থাৎ আমি যা বলবো, আমার মুখ থেকে যা বেরাবে সেটি আইন। এই যে নীতি, ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বা স্বৈরাচারী রাজতন্ত্রের বিশ্বাস, এটিও ফরাসি বিপ্লবের পশ্চাতে একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছিল। এরই মধ্যে শাসন ক্ষেত্রে ছিল ইন্টেন্ডেন্ট নামক কর্মচারী। এই যে ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীরা ছিলেন দুর্নীতিগ্রস্ত এবং তারা তাদের নিজেদের স্বার্থে প্রজাদের ব্যবহার করতেন, তারা প্রজাদের উপরে জোর জুলুম চালাতেন, অত্যাচার চালাতেন। অর্থাৎ রাজার দৈব রাজতন্ত্র, তার সঙ্গে সঙ্গে ইন্টেন্ডেন্ট নামক দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের যে কার্যকলাপ, এটিও এই ফরাসি বিপ্লবের পশ্চাতে একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছিল। পরের একটি গুরুত্বপূর্ণ কারণ যেটি ফরাসি বিপ্লবের পশ্চাতে কাজ করেছিল সেটি হচ্ছে ফরাসি স্বৈরাচার ও ত্রুটিপূর্ণ অর্থনীতির বিরুদ্ধে
ফরাসি দার্শনিকদের সমালোচনা। হ্যাঁ, এই সময় ফ্রান্সে যে শোষণ বৈষম্য ছিল তার বিরুদ্ধে দেখা যায় ফ্রান্সের বেশ কিছু দার্শনিক যেমন মন্তেস্কু, ভোলতেয়ার, রুসো, ডেনিস দিদেরো, ডি অ্যালেমবার্ট বা ফিজিওক্র্যাটদের মতো অর্থনীতিবিদরা এরা ফরাসি জনগণকে সচেতন করেছিলেন এবং তখনকার দিনের ফ্রান্সের অবস্থা তুলে ধরেছিলেন। দার্শনিক মন্তেস্কু তিনি দুটো বিখ্যাত গ্রন্থ লেখেন, দ্য স্পিরিট অফ দ্য লজ অ্যান্ড দ্য পার্সিয়ান লেটার্স। এই গ্রন্থের মাধ্যমে বিশেষত বলতে গেলে দ্য স্পিরিট অফ দ্য লজ বা আইনের মর্ম, এই গ্রন্থে তিনি রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতা বা রাজার যে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী এই ধারণার সমালোচনা করেন এবং তিনি নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ অর্থাৎ দেশের আইন, শাসন এবং বিচার বিভাগকে সম্পূর্ণভাবে পৃথক করার দাবি জানান। মন্তেস্কুর পরের বিখ্যাত দার্শনিক রুসো। দার্শনিক রুসো ফরাসি বিপ্লবের পশ্চাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার বিখ্যাত গ্রন্থ সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি, এই গ্রন্থে তিনি ফরাসি স্বৈরতন্ত্রের তথা রাজার এই যে ঐশ্বরিক ক্ষমতা, রাজার এই যে স্বৈরাচারী শাসন তার তিনি তীব্র সমালোচনা করেছিলেন। তার মতে ঈশ্বরের ইচ্ছায় নয়, জনগণের চুক্তির মাধ্যমেই রাজা একদিন ক্ষমতা দখল করেছেন এবং রাজা যদি স্বৈরাচারী হন তবে জনগণ তাকে সিংহাসনচ্যুত করতে পারে। অর্থাৎ তিনি জনগণকেই সমস্ত ক্ষমতার উৎস বললেন, তিনি জেনারেল উইলের কথা বললেন। তিনি বললেন যে জনগণই রাজাকে তৈরি করেছে এবং রাজা যদি ঠিকভাবে দেশ চালাতে না পারে, রাজা যদি ঠিকভাবে তার প্রজাদের কল্যাণ করতে না পারে, তবে প্রজা যদি চায়, জনগণ যদি চায়, তবে সেই রাজাকে পরিবর্তন করে দিতে পারে এবং অন্য কাউকে রাজা তৈরি করে দিতে পারে। তার পরের দার্শনিক ভোলতেয়ার, যার প্রকৃত নাম ফ্রাঁসোয়া মারি আরোয়েত। এই দার্শনিক ভোলতেয়ার তিনি বিখ্যাত দুটো গ্রন্থ লিখেছিলেন, কাদিদ ও লেটার ফিলোসফিক। এই যে দুটো গ্রন্থ, এই দুটি গ্রন্থের মাধ্যমেও তিনি রাষ্ট্রে তখনকার দিনের ফ্রান্সের রাজার যে ঐশ্বরিক ক্ষমতা তার সঙ্গে সঙ্গে যে সামাজিক বৈষম্য তথা অর্থনৈতিক বৈষম্য, সেই সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্যের তীব্র সমালোচনা করেছিলেন। এছাড়া ডেনিস দিদেরো এবং ডি অ্যালেমবার্ট প্রমুখেরা বিশ্বকোষ রচনা করেছিলেন। এই বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া এর মাধ্যমে তারা প্রচলিত সামাজিক তথা অর্থনৈতিক যে ত্রুটি বিচ্যুতি তার তীব্র সমালোচনা করেছিলেন। পরের অষ্টাদশ শতকের ফ্রান্সের অর্থনীতিবিদ একটি গোষ্ঠী ছিল যার নাম ছিল ফিজিওক্র্যাট। এই ফিজিওক্র্যাটদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কুয়েসনে, তুর্গো, মিরাবো, নেমুর, গুর্নে প্রমুখ। এই ফিজিওক্র্যাটরা ইংল্যান্ডের অর্থনীতিবিদ অর্থাৎ অ্যাডাম স্মিথ, এই অ্যাডাম স্মিথের নীতিতে বা চিন্তায় বিশ্বাসী ছিলেন। ফিজিওক্র্যাটরা শিল্প ও বাণিজ্যে সরকারের যে আধিপত্য, সরকারের যে একাধিপত্য তার সমালোচনা করেন এবং অবাধ বাণিজ্য এবং বেসরকারি শিল্প প্রতিষ্ঠার দাবি জানান। অর্থাৎ সবকিছুই রাজার কন্ট্রোলে থাকলে হবে না, শিল্প বাণিজ্য ইত্যাদি বিষয়গুলো থাকবে রাজার নিয়ন্ত্রণের বাইরে এবং জনগণের দ্বারা নিয়ন্ত্রিত। অতএব দেখা যাচ্ছে যে অষ্টাদশ শতক যখন বিভিন্ন কারণে সামাজিক বৈষম্য, ভ্রান্ত অর্থনীতি তথা রাজার দৈব ক্ষমতা কারণে ফ্রান্সের করুণ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অর্থাৎ 1774 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজা হন বুর্বো বংশের শাসক ষোড়শ লুই। সেই ষোড়শ লুই সিংহাসনে বসেন। ষোড়শ লুই বেশ কিছুদিনের মধ্যেই উপলব্ধি করেছিলেন যে সংস্কার প্রয়োজন, সংস্কার না করলে রাজকোষ শূন্য রয়েছে, দেশ শাসন করা সম্ভব হবে না। তাই তিনি তুর্গো নামে একজনকে অর্থমন্ত্রী নিয়োগ করেন। তারপরে দেখা যায় নেকার, ক্যালন, ব্রিয়া পরপর চারজনকে অর্থাৎ তুর্গো, নেকার, ক্যালন, ব্রিয়া পরপর চারজনকে অর্থমন্ত্রী নিয়োগ করেন। কিন্তু চারজনই ফ্রান্সের অর্থনৈতিক সংস্কারের কথা বলেছিলেন। এই যে অর্থনৈতিক বৈষম্য, কর দেওয়ার ক্ষেত্রে যে দুটো শ্রেণী সুবিধাভোগী এবং তৃতীয় শ্রেণী হচ্ছে সুবিধাহীন, অর্থাৎ সমস্ত ফ্রান্সের তখনকার দিনের প্রচলিত করের 95% দিতে হচ্ছিল তৃতীয় শ্রেণীর লোকদেরকে।
তার সংস্কারের কথা বলেন এবং এই চার অর্থমন্ত্রী বলেছিলেন যে যাজক অভিজাত অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় এই দুটো শ্রেণীর উপরে যতক্ষণ না কর বসানো হবে ততক্ষণ ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা ভালো হবে না। সেই কারণে রাজা উপলব্ধি করেছিলেন যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর উপরে ট্যাক্স বা কর বসানো প্রয়োজন। এরপরেই দেখা যায় সমস্যা, অর্থাৎ দ্বিতীয় শ্রেণী যারা অভিজাত, সেই অভিজাতরা রাজার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। রাজা ষোড়শলুই এই যে চারজন অর্থমন্ত্রী নিয়োগ করলেন এবং ফ্রান্সের অর্থনীতিকে সংস্কারের চেষ্টা করলেন, অভিজাতরা বিরোধিতা শুরু করে এবং তারা ফ্রান্সের তৎকালীন শাসক রাজা ষোড়শলুই তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এটিকেই ঐতিহাসিক লেফেভার অভিজাতদের বিপ্লব বলেছেন। অর্থাৎ অভিজাতরা রাজা ষোড়শলুইয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং তারা ঘোষণা করে যে রাজা ষোড়শলুই তাদের উপরে ট্যাক্স বা কর বসাতে পারেন না, একমাত্র এই ট্যাক্স বা কর বসানোর অধিকার রয়েছে কার? স্টেটস জেনারেলের, যেটি দীর্ঘদিন ধরে বন্ধ, অর্থাৎ দীর্ঘদিন ধরে স্টেটস জেনারেলের অধিবেশনই হয়নি। রাজা যদি কর বসাতে চান তবে অবশ্যই স্টেটস জেনারেলের অধিবেশন ডাকতে হবে। তাই দেখা যায় 1614 খ্রিস্টাব্দের পর 172 বছর পর রাজা ষোড়শলুই স্টেটস জেনারেলের অধিবেশন ডাকেন। অভিজাতরা ভেবেছিলেন যে স্টেটস জেনারেলের অধিবেশন হলে সেখানে যাজক এবং অভিজাতরা তারা তাদের ভোটাধিকারের মাধ্যমে তাদের এই যে বিশেষ অধিকার সেটি তারা বজায় রাখতে পারবেন। এইখানে একটি বড় খেলা রয়েছে কি, ফ্রান্সে তখনকার দিনে প্রত্যেকটি শ্রেণীর একটি করে ভোট ছিল, অর্থাৎ ফার্স্ট স্টেট যাজক সম্প্রদায়ের হাতে একটি ভোট, দ্বিতীয় শ্রেণী অভিজাত সম্প্রদায়ের হাতে একটি ভোট, তৃতীয় শ্রেণী অর্থাৎ সাধারণ মানুষদের পক্ষেও কিন্তু একটি ভোট। তার মানে তোমরা বুঝতে পারছো যে যাজক অভিজাতরা বিশেষ অধিকার বজায় রাখতে চাই, তারা যদি তাদের অধিকারে আইন পাস করাতে চাই তবে অবশ্যই তারা একসঙ্গে জোটবদ্ধভাবে যদি ভোট দেয়, অর্থাৎ দুটো ভোট তাদের পক্ষে আসলেই আইনটি যাবে তাদের পক্ষে। অর্থাৎ রাজা ইচ্ছে করলেও বা সাধারণ মানুষ তৃতীয় সম্প্রদায়ের লোকেরা ইচ্ছে করলেও তারা কিন্তু যাজক অভিজাতদের বিরুদ্ধে কোনো আইনই পাস করতে পারবে না। 1789 সেই 1789 খ্রিস্টাব্দের 5ই মে স্টেটস জেনারেলের অধিবেশন বসে, রাজা স্টেটস জেনারেলের অধিবেশন ডাকেন, কিন্তু সেই অধিবেশনে দেখা যায় তৃতীয় সম্প্রদায়ের লোকেরা অর্থাৎ থার্ড স্টেটের যারা ছিলেন তারা মাথা পিছু ভোটের দাবি তুলেন। অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের লোকেরাও উপলব্ধি করেছিলেন ফার্স্ট স্টেট বা যাজক শ্রেণীর সংখ্যা অনেক কম, 1%-এরও কম, দ্বিতীয় শ্রেণী তাদের সংখ্যাও কম, তাদের পার্সেন্টেজ যদি বলা যায় তখনকার ফরাসি জনসংখ্যার 1.5 থেকে 2%, আর তৃতীয় সম্প্রদায়ের মানুষের সংখ্যা ছিল সবচেয়ে বেশি, অর্থাৎ তখনকার জনসংখ্যার 96 থেকে 97% মানুষই ছিল তৃতীয় সম্প্রদায়ের লোক। অর্থাৎ তৃতীয় সম্প্রদায়ের লোকেরা যদি মাথা পিছু যদি ভোট দিতে পায় তবে যে কোনো আইন রাজা তাদের স্বার্থেই পাশ করাতে বাধ্য হবেন। তাই তৃতীয় সম্প্রদায়ের লোকেরা মাথা পিছু ভোটের অর্থাৎ প্রত্যেকে যেন ভোট দিতে পান সেই দাবি তুলেন। এই নিয়ে রাজার সঙ্গে বিরোধ শুরু হয় এবং রাজা অবস্থা বেগতিক দেখেন, রাজা উপলব্ধি করেন পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে। তখনই দেখা যায় যে রাজা ষোড়শলুই এই যে স্টেটস জেনারেলের অধিবেশন সেটিকে বেআইনি বলে ঘোষণা করেন এবং অধিবেশন কক্ষকে তালা বন্ধ করে দেন, তালা দিয়ে বন্ধ করে দেন। তখনই তৃতীয় সম্প্রদায়ের লোকেরা নিজেদেরকে ফ্রান্সের জাতীয় সভা বলে ঘোষণা করেন এবং পাশেই যখনই তারা অধিবেশন কক্ষে আছেন দেখেন তালা বন্ধ করা আছে, তখনই তারা পাশের একটি টেনিস খেলার মাঠে টেনিস কোর্টে সমবেত হন, জমায়েত করেন, বসেন এবং সেখানে মিরাবো, আবেসিয়াস প্রমুখের নেতৃত্বে তারা একটি শপথ নেন যে যতদিন পর্যন্ত ফ্রান্সে নতুন সংবিধান রচিত হচ্ছে না তারা একসঙ্গে জোটবদ্ধভাবে কাজ করে যাবেন। অর্থাৎ এই যে 1789 খ্রিস্টাব্দের 20 জুন পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে তারা সমবেত হয়ে ঐক্যবদ্ধভাবে যে শপথ নিলেন, নতুন সংবিধান রচনা করার কথা বললেন, ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বললেন, এটাই হচ্ছে টেনিস কোর্টের শপথ। তার মানে তোমরা বুঝতে পেরেছো যে রাজা ষোড়শলুই অনেকটাই আতঙ্কিত হয়েছেন, তিনি
ভয় পেয়েছেন এবং তার জন্যই অধিবেশন কক্ষটা বন্ধ করার ডিসিশন নিয়েছেন। অন্যদিকে ফরাসি জনতা, ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের লোকেরা তারা জয়ী হয়েছেন। তারা তখনকার ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় আনন্দ প্রকাশ করছেন। সেই ফ্রান্সের উত্তেজিত জনতা 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই বাস্তিল দুর্গ, এই বাস্তিল দুর্গ, সেটি কি? বাস্তিল দুর্গ ছিল বুর্ব বংশীয় রাজাদের স্বৈরতন্ত্রের প্রতীক, অর্থাৎ এক কথায় বলতে গেলে একটি বড় মাপের জেল, যেখানে ফ্রান্সের লোকদেরকে কারারুদ্ধ করে রাখা হতো। তখনকার দিনে ফ্রান্সের দুটো আইন ছিল, একটি ছিল লেত্রো দা ক্যাসে এবং অপরটি ছিল লেত্রো দা গ্রেস। এই যে লেত্রো দা ক্যাসে কি জিনিস? লেত্রো দা ক্যাসে হচ্ছে একটি আইন যার দ্বারা যে কোনো ব্যক্তিকে বিনা অপরাধে, বিনা বিচারে জেলখানায় রাখা যেত, কারারুদ্ধ করা যেত। অর্থাৎ এই লেত্রো দা ক্যাসে আইন অনুসারে রাজা যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে বা যারা রাষ্ট্রের বিরুদ্ধে বা রাজার বিরুদ্ধে কথা বলতে পারে সন্দেহ হলেই রাজা তাকে গ্রেপ্তার করে নিয়ে সেই বাস্তিল দুর্গে কারারুদ্ধ করে রাখতেন। আরেকটি আইন যেটি বললাম লেত্রো দা গ্রেস, এটি কি? এটি হচ্ছে একটি আইন যার দ্বারা রাজা যে কোনো ব্যক্তিকে মুক্তি দিতে পারতেন, গ্রেস করতে পারতেন। অর্থাৎ রাজার ইচ্ছার উপরেই কাউকে গ্রেপ্তার করা বা মুক্তি দেওয়া নির্ভর করত। সেই বাস্তিল দুর্গ যেখানে হাজার হাজার মানুষকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, সেই বাস্তিল দুর্গ উত্তেজিত জনতা আক্রমণ করে এবং তারা সেই বাস্তিল দুর্গের যে কারারক্ষী, যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তাদেরকে হত্যা করেন এবং বাস্তিল দুর্গে যারা বন্দী ছিলেন তাদেরকে ওখান থেকে রেহাই করান, মুক্তি দেন। এই যে ঘটনাটি ঘটলো, অর্থাৎ ফরাসি স্বৈরতন্ত্রের প্রতীক এই যে বাস্তিল দুর্গ, এই বাস্তিল দুর্গের পতন ঘটলো কবে? 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই। তার মানে এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে যে ফরাসি বিপ্লব ঘটেছিল তার পিছনে অনেকগুলোই কারণ ছিল। এক, ফ্রান্সের প্রচলিত সমাজ ব্যবস্থা, ফ্রান্সের সামাজিক অসাম্য। দুই ছিল ফ্রান্সের ভ্রান্ত অর্থনীতি। তিন ছিল ফ্রান্সের রাজাদের দৈব রাজতন্ত্র। চার ছিল দার্শনিকদের ভূমিকা। এবং এই সমস্ত কারণেই দেখা যায় টেনিস কোর্টের শপথ ঘটে এবং তারপর 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই বাস্তিল দুর্গ, যেটি ছিল একটি স্বৈরতন্ত্রের প্রতীক, সেই বাস্তিল দুর্গের পতন ঘটান। এই যে ক্লাস 9 এর প্রথম চ্যাপ্টার আছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, তার অর্ধেক পার্টটি তোমরা আজকে বুঝে নিলে, কমপ্লিট করলে। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।